সবাইকে আমি কর্গচন্দ্র পাল। আজকে আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগতম। আপনাদের সবাইকে আজকে আমি গণিত নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 13 সসীম দ্বারা পড়াবো। এখন দ্বারা আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, অনুক্রম কি। আমি কিছু সংখ্যা লিখছি, তারপর এটা হলো একটা অনুক্রম। ওকে সাইডে একটু লিখে দিই অনুক্রম। এটা হচ্ছে অনুক্রম। অনুক্রম জিনিসটা কি আগে বুঝুন। অনুক্রম হলো কয়েকগুলো সংখ্যা থাকবে, এখন এই সংখ্যাগুলো বিশেষ নিয়মে সজ্জিত থাকবে। এই নিয়মটা যদি সুন্দর দিকে সজ্জিত থাকে বিশেষ নিয়মে, তাহলে সেটাকে অনুক্রম বলবে। কিন্তু অনুক্রমের ক্ষেত্রে আমরা প্লাস বা মাইনাস কিছু দেবো না, আমরা ক্ষমা দিয়ে দেবো, ক্ষমা দিয়ে লিখে দেবো, এটা হলো অনুক্রম। এখানে কি নিয়মটা ফলো করছে দেখো, এখানে প্রতিটা পদ প্রত্যেকটা সংখ্যাকে একটা করে পদ বলে, এবং প্রতিটা পদ এক এক করে বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রথম পদ এক, এই যে প্রথমে যে যা থাকে সেটা বলে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ। এই প্রথম পদ থেকে শুরু করে ধীরে ধীরে পদ বাড়ে। এখন প্রথম পদের সাথে এক যোগ করলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে এক যোগ করলে তৃতীয় পদ, তৃতীয় পদের সাথে এক যোগ করলে চতুর্থ পদ পাওয়া যায়। এটা হলো অনুক্রম। এখন একইভাবে আমি যদি এখানে ক্ষমা না দিয়ে প্লাস বা মাইনাস দিতাম, তাহলে সেটা হতো দ্বারা, প্লাস বা মাইনাস একটা থাকলে সেটা কিন্তু দ্বারা। বিশেষ নিয়ম অনুসরণ করছে, এখানে প্রত্যেকটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে, সেটা হতো বিশেষ নিয়ম। এখন এই নিয়মটা যদি মানে বিভিন্ন নিয়ম হতে পারে, এক করে বৃদ্ধি পাবে, দুই করে বৃদ্ধি পাবে, বা গুণ আকারে বৃদ্ধি পাবে, সেটা হতে পারে। বৃদ্ধি বা হ্রাসও পেতে পারে, সমস্যা নাই, কিন্তু বিশেষ নিয়ম অনুসরণ করতে হবে, সেটা হবে অনুক্রম। যদি ক্ষমা দেওয়া থাকে তাহলে অনুক্রম, আর যদি ক্ষমা না দিয়ে প্লাস দেওয়া থাকে তাহলে সেটা হবে দ্বারা। এখানে প্লাস দেওয়া হচ্ছে আমার একটা দ্বারা, আর যদি প্লাস না দিয়ে ক্ষমা দেওয়া থাকে তাহলে এটা হবে অনুক্রম। এই যে এগুলো অনুক্রম। এখানে থ্রি ডট দেওয়ার একটা মানে আছে। এই থ্রি ডটটা যে দেওয়া হচ্ছে, এই থ্রি ডটের মানে হচ্ছে, আগে থ্রি ডট কিভাবে দেবো তোমরা আগে সেটা বুঝো। তো অনেকে থ্রি ডট দিতে ভুল করে। এই থ্রি ডট দ্বারা বোঝা হচ্ছে সর্বপ্রথমে যে এখানে আরো পদ আছে, চলতে লাগবে, এবং আরো পদ আছে। এখানে থ্রি ডট তোমরা অনেকে যেটি ভুল করো, থ্রি ডট সবসময় এভাবে তিনটা ফুটা দিবে, আর অনেকে কি করে তিনটা ফুটা জায়গায় চারটা পাঁচটা ফুটা দিয়ে যায়, এটা কিন্তু ভুল। এই যে এটা ভুল, এভাবে চারটা পাঁচটা ফুটা দেওয়া যাবে না। কিছু স্যার আছে যারা এইভাবে চারটা পাঁচটা ফুটা দেখলে ভুল দিয়ে দিবে, কিন্তু তোমাদেরকে মানে কেউ যাতে মার্ক না কাটতে পারে সেভাবে করতে হবে। তোমাদেরকে সেখানে এইখানে মানে এভাবে চার পাঁচ ফুটা দিতে হবে, এখানে তিনটা ডট দিতে পারো, বা তিনটা করে অনেকগুলো ডট দিতে পারো, তিনটা করে ওই তিনটা করে অনেকগুলো দিতে পারো, বা তিনটা করে একবার দিবা। আমি সাধারণত তিনটা করে একবার দিই, সেই তিনটা করে আমি একবার ডট দিলাম। এটা হচ্ছে অনুক্রম। এখন ঠিক অনুক্রম ভাবে এখানে এটা কি ধরনের অনুক্রম? অনুক্রম দুই ধরনের হয়, সমান্তর অনুক্রম বা গুণোত্তর অনুক্রম। এখানে সমান্তর আমি যদি ভাঙি, সমান্তর লেখাকে আমরা ভাঙবো, সমান্তর আমরা যদি লেখাটাকে ভাঙি তাহলে দুইটা অংশ পাই, একটা হচ্ছে সমান প্লাস অন্তর। এই অন্তর বলতে আবার কোনো হৃদয় না, এটা হচ্ছে পার্থক্য, এই অন্তরটা হচ্ছে পার্থক্য। এখানে অন্তর যে পার্থক্য, আর এখানে সমান মানে সমান, মানে প্রত্যেকটা পদের পার্থক্য সমান থাকবে। আর যে আমরা গুণোত্তর পাই, গুণোত্তরকে ভাঙি, গুণোত্তর লেখাটাকে আমরা ভাঙি, তাহলে আমরা পাই গুণের উত্তর। মানে আমরা প্রথম পদকে কিছু যেমন একটা সংখ্যা দিয়ে গুণ করব, গুণ করার পরে যে আনসারটা পাবো সেটা হচ্ছে গুণ দ্বিতীয় পদ। এভাবে গুণের উত্তর করে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ পাবো। এগুলো হচ্ছে সমান্তরাল গুণোত্তরের মানেটা। আর অনুক্রমটা আমি বুঝাইলাম তোমাদেরকে যে পদগুলা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সজ্জিত থাকবে, তাহলে সেটাকে হবে অনুক্রম। অনুক্রম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সসীম অনুক্রম, একটা হচ্ছে অসীম অনুক্রম। সসীম মানে কি? আমরা যে দেখি সসীম অসীম, এগুলো মানে কি আগে বুঝো। সসীম মানে যার শেষ আছে, মানে এখানে পদ সংখ্যা নির্দিষ্ট, মানে এটা হচ্ছে নির্দিষ্ট। সসীম হচ্ছে যার শেষ আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট। মানে সসীম না হয় অসীম থাকতো, এই যে এটা কিন্তু অসীম, ত্রিডট দেওয়া আছে মানে চলতেছে, এটা অসীম, এটা কোনো শেষ নাই। তো অসীম মানে কি? অসীম মানে কি? যার শেষ নেই। অসীম মানে কি? যার শেষ নেই, শেষ নেই। কিন্তু অসীমটা কি নির্দিষ্ট হবে? সসীম হচ্ছে নির্দিষ্ট, তাহলে অসীম হবে অনির্দিষ্ট। অসীমটা হবে অনির্দিষ্ট, তাহলে অসীম যার শেষ নেই সেটা কি অনির্দিষ্ট, এটার কোনো শেষ নেই। এখন এটা হচ্ছে অসীম, কারণ এখানে চলতে আছে, কারণ পদ সংখ্যার কোনো শেষ নেই।
এখন এটা যদি এখানে শেষ হয়ে যেত, এই যে 4 পদ যদি শেষ হয়ে যেত, তাহলে এটা হতো সসীম। কিন্তু এখন যেহেতু সেটা শেষ হয় নাই, তাই এটা হবে অসীম। অনুক্রম বদলা। এখন আমরা দ্বারা বুঝি। এই পাঠের নাম কি? দ্বারা, সসীম দ্বারা। আমরা সসীম দ্বারা বলেছি, মানে এখানে যে দ্বারার পদগুলো শেষ হয়েছে সেটা হচ্ছে সসীম দ্বারা। তাহলে আমরা এখানে অসীম দ্বারা সম্পর্কে কোনো কিছু আলোচনা করবো না। অসীম দ্বারা তোমাদের একটা অধ্যায় আছে উচ্চতর গণিতে, যারা যারা সায়েন্সে উচ্চতর গণিত নিয়েছো তারা অসীম দ্বারা ক্লাসটি পাবে অবশ্যই। আগে সসীম দ্বারা শেষ করে দিই, তারপর অসীম দ্বারা ক্লাস করাবো। এখন অসীম দ্বারা কোনো কাজ নেই, তাহলে অসীম দ্বারা বাদ দেবো, সম্পূর্ণ অসীম দ্বারা বাদ। তখন আমরা সসীম দ্বারা নিয়ে কাজ করবো। তাকে দ্বারার প্রকারভেদ আমরা নিয়ে আলোচনা করি আগে। দ্বারা কয় প্রকার? আমি বলছি দ্বারা 2 প্রকার। কি কি? সসীম আর অসীম। একটা সসীম আর একটা কি? অসীম। ঠিক আছে? আমি বলছি যে এই অধ্যায়ে সাধারণ গণিতে আমরা অসীম দ্বারা নিয়ে কোনো আলোচনা করব না। অসীম দ্বারা এখানে বাদ দাও তোমরা। অসীম দ্বারা আমরা আলোচনা করব সসীম দ্বারা। এখন সসীম দ্বারা কিন্তু 2 প্রকার। সসীম দ্বারা সাধারণত 2 প্রকার। কি কি? একটা হচ্ছে সমান্তর, আর একটা কি? গুণোত্তর। এখন সমান্তর আর গুণোত্তর কি আমরা তোমাকে ভালো করে বুঝিয়েছি। সমান্তর মানে সমান্তর, মানে প্রতিটা পদের পার্থক্য সেম থাকবে। এখানে পার্থক্য সেম, এখানে কি থাকবে? সেম। এখানে পার্থক্য সেম। আর গুণোত্তর মানে গুণের উত্তর। গুণোত্তরও কিছু সেম থাকবে। এটা তো কিছু সেম আছে, এটা তো কিছু সেম থাকবে। গুণোত্তরে কি সেম থাকবে? অনুপাত সেম থাকবে, ভাগফল সেম থাকবে। দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে ভাগ করলে ভাগফল সেম থাকবে। পরের পদ দ্বারা আগের পদকে ভাগ করলে ভাগফল সেম থাকবে, সেটা হচ্ছে গুণোত্তর দ্বারা। গুণোত্তরে কি সেম? ভাগফল সেম, অনুপাত সেম। সমান্তরে পার্থক্য সেম, মানে বিয়োগফল সেম। বুঝলাম? যে সব দ্বারা তুমি পরের পদ থেকে আগের পদ বিয়োগ করলে, সবগুলো ক্ষেত্রে পরের পদ মাইনাস আগের পদ যদি বিয়োগ করো, তাহলে যদি পার্থক্য সেম হয়, তাহলে সেই দ্বারাকে আমরা কি বলবো? সমান্তর দ্বারা। কিন্তু যদি পার্থক্য সেম না হয়, অনুপাত যদি সেম হয়, ভাগফল যদি সেম হয়, তাহলে আমরা সেই দ্বারাকে কি বলবো? গুণোত্তর দ্বারা। এখন আমি কিছু উদাহরণ দেবো সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা, সেটা তোমরা আইডেন্টিফাই করবে। এখন উদাহরণ দিচ্ছি, দাঁড়াও। প্রথমে কালি হচ্ছে না, এই আমি ভুল করে দিচ্ছি। এখানে কিন্তু কম হবে না, দ্বারার ক্ষেত্রে কম হয় না, দ্বারার ক্ষেত্রে প্লাস বা মাইনাস হয়। এখানে আমরা প্লাস দিব, কিন্তু মাইনাস হতে পারে। আর এখানে যে কম হবে, কিন্তু সেটা কিন্তু দ্বারা হবে না, এটা অনুক্রমে যাবে। আমরা কিন্তু দ্বারা লিখতেছি, তাই প্লাস দেব। একটা সসীম দ্বারা। এবং তোমাদের এটাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি দ্বারা। আর আরেকটা দ্বারা দিচ্ছি, সেম টু সেম বলতে একটু আলাদা। এখন তোমরা এটাকে বলো কি দ্বারা, এটা কি দ্বারা, তোমরা আইডেন্টিফাই করো। আমি তোমাদেরকে সময় দিচ্ছি। শেষ। তোমরা আইডেন্টিফাই অবশ্যই করেছো। আমি বলি এটা হচ্ছে সমান্তর দ্বারা। কিভাবে আমরা বলি? এটা হচ্ছে পরপদ, এটা হচ্ছে আগের পদ। পরপদ থেকে আগের পদ বিয়োগ করব। পরপদ কত? 4। 4 থেকে 2 বিয়োগ করলে কত? 2। তাহলে আমরা আবার একটা টেস্ট করব, আমরা 2টা বা 3টা টেস্ট করব সর্বোচ্চ। এখন এটা থেকে এটা হচ্ছে পরপদ, এটা হচ্ছে আগের পদ। 6 থেকে 4 বিয়োগ করব। 6 থেকে 4 বিয়োগ করলে কত? 2। তার মানে আমরা দুইবার চেক করছি, দেখছি যে প্রতিবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা অবশ্যই সমান্তর দ্বারা হবে। কি দ্বারা? সমান্তর দ্বারা। আর এটাকে দেখো, এর 4 থেকে 2 বিয়োগ করলে 2, 8 থেকে 4 বিয়োগ করলে 4। এখানে কি পার্থক্য সেম হচ্ছে? না, তার মানে এটা অবশ্যই সমান্তর দ্বারা হবে না। এখন আমরা দেখব অনুপাত সেম নেই। প্রথম পদ কি? 4, এই প্রথম পদ কি? 2। 4 এ 2 দিয়ে ভাগ করলে 2। আবার আমরা 2টা চেক করব, আমরা একটা চেক করব না, 2টা বা 3টা চেক করব। 8 দিয়ে 4, 8 ভাগ 4 সমান কত? 2। তার মানে প্রতিটা পদে দেখা যাচ্ছে যে 2 করে গুণ হচ্ছে, মানে অনুপাত সবসময় 2 থাকছে। তার মানে এটা অবশ্যই গুণোত্তর দ্বারা। এটা কি দ্বারা? গুণোত্তর দ্বারা। আমি নিশ্চিত হলাম যে তোমরা এখন অবশ্যই সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা পার্থক্য বুঝেছো এবং সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারাকে আইডেন্টিফাই করতে পারবে। ধন্যবাদ। এখন আমি তোমাদেরকে সমান্তর দ্বারা আর গুণোত্তর দ্বারা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আগে সমান্তর দ্বারা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। সমান্তর দ্বারা প্রথম পদকে, সমান্তর এবং গুণোত্তর দ্বারা উভয় দ্বারার ক্ষেত্রে আমরা প্রথম পদকে
প্রথম পদকে সর্বদা এ দ্বারা প্রকাশ করি। প্রথম পদ সমানে প্রথম পদকে আমরা সর্বদা এ দ্বারা প্রকাশ করি এবং সমান্তর দ্বারার ক্ষেত্রে হয় সাধারণ অন্তর। অন্তর কি সেম থাকে, সাধারণ বলতে যেটা সব ক্ষেত্রে সেম সেটা সাধারণ বলা হয়। আর অন্তর সমান্তর দ্বারার ক্ষেত্রে কি থাকে, অন্তর থাকে। তো এখানে অন্তরটা সাধারণ থাকে, সবসময় 2 বা 3 বা যাই হোক হতে পারে। তো অন্তরটা সবসময় সাধারণ থাকে, তাই সেটাকে বলে সাধারণ অন্তর। তো সমান্তর দ্বারার ক্ষেত্রে কি হবে, সাধারণ অন্তর। আর সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করব ডি দ্বারা। কি দ্বারা প্রকাশ করব সাধারণ অন্তরকে? ডি দ্বারা। এটা হচ্ছে সমান্তর দ্বারার জন্য। এটা কি দ্বারার জন্য? সমান্তর দ্বারার জন্য। আমরা যদি গুণোত্তর দ্বারার জন্য প্রকাশ করি, তো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমরা প্রথম পদকে সর্বদা এ দ্বারা প্রকাশ করি। প্রথম পদ সমান এ। আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে অন্তর হয় না, কি হয়, অনুপাত। অনুপাতটা কি থাকে, সাধারণ থাকে, এখন সেম থাকে, সর্বদা অনুপাত সেম থাকে। তোমরা এটা কি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। ঠিক আছে, আর দ্বারা প্রকাশ করি, স্মল আর। আমরা সবসময় স্মল লেটার ইউজ করব। সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। তো এটা হচ্ছে গুণোত্তর দ্বারার জন্য। এটা হচ্ছে গুণোত্তর দ্বারার জন্য। আশা করব তোমরা এটা বুঝেছো। এখন সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা সম্পর্কে কিছু সূত্র দেব, তারপরে অঙ্ক প্র্যাকটিস করাবো, তোমাদেরকে বোঝাবো। আর ভাইয়ের নাম তো অবশ্যই বলেছি তোমাদেরকে, অর্কপাল। সমান্তর দ্বারা সূত্র, সমান্তর দ্বারার n-তম পদ। এটা কিন্তু সমান্তর দ্বারার সূত্র আমি বলতেছি। n-তম পদ কততম পদ বলে দেবে আমরা তো জানি না, তো বললাম সাধারণত n-তম পদ। n-তম সমান্তর দ্বারা n-তম পদের সূত্র কি দেখো, a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা হচ্ছে n-তম পদ নির্ণয়ের সূত্র। সমান্তর দ্বারা n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, a প্লাস n মাইনাস 1 ইনটু d। আবার সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি, প্রথম পদ থেকে শুরু করে n সংখ্যক পদ এর সমষ্টি। এই দুইটা সূত্র কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা তোমাদের সবাইকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। সমষ্টিকে sn দ্বারা প্রকাশ করা হয়। s দ্বারা সামেশন, s দ্বারা কি সামেশন, সামেশন এই সমষ্টি মানে কি সামেশন, আর সামেশনের প্রথম অক্ষর কি s, তাই এখানে s দ্বারা প্রকাশ হচ্ছে। আর আমরা কতটা পদ যোগ করব, n সংখ্যক পদ যোগ করব, তাই এখানে নিচে n লেখা হয়। sn মানে কি n সংখ্যক পদের সমষ্টি। সূত্রটা কি n/2। সূত্রটা হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট, আমার সেকেন্ড ব্র্যাকেটটা একটু সুন্দর হয় না, তোমরা সুন্দর করে লিখো, 2a প্লাস n মাইনাস 1 ইনটু d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এখানে এই সূত্রটা শিখলে এই সূত্রটা খুব সহজেই মুখস্থ হয়ে যায়। এখানে আছে a প্লাস n মাইনাস 1 ইনটু d, n পুরো বাদ দিয়ে ধরো a প্লাস n মাইনাস 1 ইনটু d। এইটা a প্লাস n মাইনাস 1 ইনটু d এখানেও আছে, এখানেও আছে। তো তোমার শুধু কষ্ট করে n/2 ইনটু 2 মুখস্থ করতে হবে, বুঝছো? তে n-তম পদের সূত্র কি সমান্তর দ্বারার ক্ষেত্রে a প্লাস n মাইনাস 1 ইনটু d। আর n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি sn। sn কি n/2 সেকেন্ড ব্র্যাকেট ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, বুঝলাম? এই দুটো সূত্র তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, নাহলে তোমরা কোনো অঙ্ক করতে পারবে না। ওকে, তাহলে আমি আশা করি তোমরা এই দুটো সূত্র মুখস্থ করেছো। এখন চলো এই দুটো সূত্রের মাধ্যমে তোমাদেরকে কিছু অঙ্ক করে। তার আগে একটা বলে দিই, এই যে n আছে, n এর যে কোনো মান হতে পারে। n-তম পদ মানে কি প্রথম পদ হতে পারে, দ্বিতীয় পদ হতে পারে, তৃতীয় পদ হতে পারে, চতুর্থ পদ হতে পারে। n এর যে কোনো সংখ্যক মান হতে পারে। আবার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে শুরু থেকে, মানে প্রথম পদ থেকে শুরু করে প্রথম n-টি পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টিকে আবার অনেকে এভাবে লিখতে পারো যে প্রথম n সংখ্যক n সংখ্যক পদের সমষ্টি বলতে প্রথম n সংখ্যক পদের সমষ্টি বোঝাচ্ছে। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টি বলতে কি যোগফল sn, বুঝছো? প্রথমে n সংখ্যক পদের সমষ্টি বলতে প্রথম n সংখ্যক, যে মাঝখান থেকে n সংখ্যক হবে না এমন না, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ওকে, তোমরা আসলে তোমরা বুঝছো। এখন আমরা চলো অঙ্ক করব। সূত্রটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, নাহলে তোমরা কোনো অঙ্ক পারবে না, কোনো অঙ্ক বুঝবেও না। আমি তোমাদের বইয়ের অনুশীলনী থেকে অঙ্ক করাবো, তোমাদেরকে বুঝে বুঝে করাবো। এই আমি একটা ইনফরমেশন দিতে তোমাদেরকে বলে দিয়েছি, চলো আগে ইনফরমেশন দিই তারপরে বলতেছি। এই যে আমরা দ্বারাই বলি বা অনুক্রমে বলি, যাই বলি, দ্বারা অনুক্রম তো সেমই। দ্বারার ক্ষেত্রে শুধু প্লাস মাইনাস থাকে, আর অনুক্রমের ক্ষেত্রে প্লাস মাইনাস থাকে না, শুধু কমা থাকে। একটা ওই তোমাদেরকে
ইনফরমেশন দিতে বলছি, তথ্য দিতে বলছি, সেই তথ্যটাকে দিয়ে দিই। আমি একটা অনুক্রমে লিখি বা দ্বারা যাই বলো, এটা অনুক্রম লিখতেছি। এগুলো কাছে থাকতে হবে, দূরে থাকলে স্যারেরা বল দিবে। এই যে এটা কি একটা অনুক্রম, এটা অনুক্রম, এটা কমা দ্বারা আছে। দ্বিতীয়ত প্রথমত এটা একটা নিয়ম সহ্য করতে, নিয়ম মেনে চলছে। নিয়মটা কি, প্রতিটা পদ 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। এটা একটা অনুক্রম, কমা দিয়ে লিখেছি, তো এটা একটা অনুক্রম। অনুক্রমে মেন একটা জিনিস তোমাদেরকে বলতে বলেছি যে আমাদেরকে বিভিন্ন সাধারণ পদ নির্ণয় করতে বলা হতে পারে, যে এই অনুক্রমটি সাধারণ পদ নির্ণয় করো। তো দেখো এখানে 2 4 6 8 সবগুলা কি জোড় সংখ্যা। তা জোড় সংখ্যার ক্ষেত্রে এখানে তোমার জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যার জন্য আমরা খেলা পদ নেব। জোড় সংখ্যা n দ্বারা আমরা বিভিন্ন পদ বোঝাই। n এর মান ধরো 1 2 3 4 যাই হতে পারে। এখন সাধারণ পদ বলতে গেলে আমরা কিভাবে বার করব, এটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা সাধারণ পদ কি হয়, 2n। আমরা লিখব 2n, n এর মান জোড় বেজোড় যাই হতে পারে। কিন্তু n এর সাথে যদি 2 গুণাকার থাকে তাহলে সেই বেজোড় সংখ্যার সাথে যদি 2 গুণাকার থাকে তাহলে বেজোড় সংখ্যাটা জোড় সংখ্যা হবে। আবার জোড় সংখ্যার সাথে 2 গুণ থাকলে জোড় সংখ্যাটা জোড় সংখ্যাই হবে। মানে যে কোনো সংখ্যার সাথে 2 গুণাকার থাকলে সেই সংখ্যাটা অবশ্যই জোড় হবে। এগুলো যেহেতু জোড় সংখ্যা তাহলে এখানে 2n লিখব। n তো জোড় হবে, হতে পারে, তাই আগে 2 দিব। 2 দিলে সেই সংখ্যাটা অবশ্যই জোড় হবে। এখানে যেহেতু জোড় সংখ্যাটা এটা হবে, এটা সাধারণ পদ। এখানে n এর মান 1 থেকে শুরু করে, n এর মান 1 থেকে শুরু করে ইনফিনিটি বলতে অসীম পর্যন্ত হবে। মানে এখানে পদের সংখ্যা নির্দিষ্ট নয়, এটা অসীম অনুক্রম। সাধারণ পদের দ্বারা অবশ্যই তোমরা পেয়েছো। এখন আমরা অঙ্কে চলে যাবো।